রাতে ছাদে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। চারদিকে বাতাস বয়ে চলেছে, আজ মনে হচ্ছে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। পরিবেশটা খুব সুন্দর ছিল। বাড়িটা একটু পুরনো হওয়ায় যেন আরও ভালো লাগছে। চারপাশের গাছগুলো একই তালে বাতাসে দোল খেয়ে যাচ্ছে, আর মাথার উপরে রয়েছে পূর্ণচাঁদ। সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে। এ বাড়িটা আমার নানা ভাইয়ের করা। নানা ভাই নানু বেঁচে নেই, শুধু এ বাড়িটাই তাদের স্মৃতি হিসেবে রয়েছে। আমার একটাই মামা। এখানে মামা মামি আর ওনাদের দুই ছেলে মেয়ে আয়ান ভাইয়া আর অর্পাকে নিয়ে থাকেন। আয়ান ভাইয়া মাস্টার্স কমপ্লিট করেছে তাসিনের সাথেই, আর অর্পা নবম শ্রেণীতে পড়ে। আমার পাশে তিশা বসে আছে, অন্য পাশে অর্পা। তাসিন রোহান ভাইয়ার পাশে থেকে উঠে এসে আমার কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, এই মেঘা পাখি, আজ সারাদিন তোমাকে একটুও একা পাইনি। এবার তো এই আড্ডামহল ভেঙে আমাকে একটু সময় দাও। তিশা জোরেই বলে উঠল, ভাইয়া এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওর কানে কানে কি বলছেন, জোরে বলুন, আমরাও শুনি। আয়ান ভাইয়া বলে উঠল, তাসিন, আমি না এখনও ভাবতে পারছি না মেঘ আর তোর ব্যাপারটা। তোর আমাদেরকে নিয়ে আর ভাবতে হবে না, নিজেরটা ভাব। সারাদিন জার্নি করে এসে সবাই কিছুটা ক্লান্ত। আপু আর ইমরান ভাইয়া আগেই নিচে চলে গিয়েছে, অর্পাও গিয়েছে। গ্রামে রাত ৮টা বাজতেই যেন সব শান্ত হয়ে যায়। এখন 10টা 43 বাজে, মনে হচ্ছে যেন মধ্যরাত এখন। আমরাও নিচে চলে আসলাম। রিশা আপু, তিশা আর আমি একই রুমে থাকবো। রুমে এসে রিশা আপু শুয়ে ঘুমিয়ে পড়ল, হয়তো ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। তিশা আর আমি শুয়ে শুয়ে গল্প করছি, হঠাৎ আমার ফোন বেজে উঠল। তাসিন ফোন দিচ্ছে। রিসিভ করে কিছু বলার আগে উনি বললেন, মেঘা পাখি, খুব মিস করছি তোমায়। আমরা অনেক দূরে আছি নাকি, মিস করার কি আছে? মা ঠিকই বলে, তুমি সত্যি এখনও বাচ্চাই আছো। কেন যে এই বাচ্চাটার প্রেমে পড়তে গেলাম। ও, আমি বাচ্চা তাই না? ঠিক আছে, রাখুন, কথা বলতে হবে না বাচ্চার সাথে। আরে আমি তো মজা। যাহ, কেটে দিল। এখন কি করি আমি? আমি ফোন কাটতেই তিশা খিলখিল করে হেসে উঠল। ওই, তুই হাসছিস কেন? রেগে তাকিয়ে বললাম, হাসবো না, ভাইয়া তোকে বাচ্চা বলে ডাকলো। বলেই আবারও হাসতে লাগলো। তিশা, হাসবি না বলে দিচ্ছি, না হলে তোকে রুম থেকে বের করে দিব। না না, আর হাসবো না, আমাকে বের করিস না মেঘা। এমনিতে কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ মনে হচ্ছে। ঘুমিয়ে পড় এখন। তা না হলে, জানিস তো গ্রামে পুরনো সব বাড়িতে। ব্যাস, কাজ হয়ে গেল। তিশা ঝড়ের গতিতে এসে আমাকে জড়িয়ে ধরে চোখটা বুজে নিল। আমারই তো এখন হাসি পাচ্ছে। পুরাই বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল তিশা। তাসিন বারবার ফোন দিয়েই চলেছে, নিজে তো ঘুমাবেই না, আমাকেও ঘুমাতে দিবে না। বিরক্তি নিয়ে ফোনটা ধরলাম। কি হয়েছে কি, আমাকে ঘুমাতে দিবেন না আপনি? আমার ঘুম কেড়ে নিয়ে নিজে ঘুমাবে, এটা তো হতে পারে না। আমি আবার কি করলাম? অনেক কিছু করেছো। এখন জলদি রুম থেকে বেরিয়ে এসো তো। কেন এত রাতে বের হব কেন? এসোই না, তারপর বলছি। ঠিক আছে, আসছি। রুম থেকে বেরিয়ে একটু এগোতেই কেউ হুট করে আমাকে কোলে তুলে নিল। আমি ভয় পেয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে নিলাম। মেঘা, আমি ভয় পাওয়ার কিছু নেই, তাকাও। আমি আস্তে আস্তে চোখ খুলে তাসিনের হাসিমাখা মুখটা দেখতে পেলাম। ওনার বুকে কয়েকটা কিল মেরে বললাম, এভাবে কেউ কোলে নেয়? কতটা ভয় পেয়েছিলাম জানেন? এমনিতে নতুন জায়গা। সরি মেঘা পাখি, আমি বুঝতে পারিনি তুমি ভয় পেয়ে যাবে। হয়েছে, নামান আমাকে। এখন নামাচ্ছি না, বলেই সামনে হাঁটতে লাগলো। তাসিনের শার্ট খামচে ধরে আছি, পড়ে যাব তো। আমার গলাটা ধরো, তা না হলে তুমি পড়বে না, আমি ফেলে দিব। আমি দুহাতে তাসিনের গলা জড়িয়ে ধরলাম। তাসিন আমাকে ছাদে এনে নামালো। এখানে কেন আনলেন? তোমায় সাথে নিয়ে গায়ে চাঁদের আলো মাখবো তাই। দেখো কি সুন্দর চাঁদ আকাশে, অবশ্য আমার সামনে থাকা চাঁদটা তার থেকে বেশি সুন্দরী। এই, আমি আপনার সাথে কথা কেন বলছি? তখন আমাকে বাচ্চা বলেছেন, আমি এখানে থাকবো না, গেলাম। আমার হাত ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। কোথাও যাওয়া চলবে না, এখন আমার কাছেই থাকবে তুমি। এমনিতে আজ সারাদিনে তোমাকে কাছে পাইনি। ওনার প্রতিটি গরম নিঃশ্বাস এসে পড়ছিল আমার মুখে। বারবার কেঁপে কেঁপে উঠছিলাম আমি। উনি আমার কোমরটা জড়িয়ে আরও কাছে টেনে নিল। এবার যেন আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছিল। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছি, কিন্তু ওনার শক্তির কাছে পেরে উঠছি না। উনি আমার ঘাড়ে মুখ গুজে নেশাধরা কণ্ঠে বলতে লাগলো, মেঘা পাখি, এত ছটফট করছো কেন? চুপচাপ থাকো না। বলেই আমার ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। আমার কি হলো জানি না, আমি দুহাতে আঁকড়ে ধরলাম তাসিনকে।
উনিও পরম আবেশে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমাকে ছেড়ে ওনার দুহাতে আমার মুখটা ধরলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। খুব লজ্জা লাগছিল আজ তাসিনের দিকে তাকাতে। এই মেঘা, চোখ খোলো, তাকাও। আমি চোখ খুলে তাকিয়ে আবারও নামিয়ে নিলাম। উনি মুচকি হেসে আমার দুগালে চুমু খেলো। তাসিনের প্রতিটি ছোঁয়াতে আমি কেঁপে উঠছি। তাসিন নেশাময় কণ্ঠে বলতে লাগলো, কি আছে গো তোমার মাঝে? নিজেকে যে হারিয়ে ফেলেছি আমি। ইচ্ছে করছে সারাটি জীবন দুজন এভাবেই থাকি। কেন এত পাগল করলে মেঘা পাখি? তাসিনের কথার কোনো উত্তর দিলাম না। আমি শুধু ওনার চোখের দিকে তাকালাম। অন্যরকম এক নেশা দেখতে পেলাম ওনার চোখে। তাসিন আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। তারপর নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল আমার ঠোঁট জোড়া। ডিপলি কিস করতে লাগলো ঠোঁটে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলাম। উফ, আর একটু হলে দমটাই হয়তো আটকে যেত। আমি নিজেকে ওনার থেকে ছাড়িয়ে কিছুটা দূরে এসে হাঁপাতে লাগলাম। উনি এসে আমার পাশে দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন, সরি মেঘা, আমি এমনটা করতে চাইনি, কিন্তু কি যে হয়ে গেছিল আমার, সামলাতে পারিনি নিজেকে। এই মেঘা, তুমি কি রাগ করেছো? আমি ওনার দিকে ঘুরে চোখের দিকে তাকিয়ে বললাম, সরি কেন বলছেন? আমি রাগ করিনি তো। সত্যিই বলছো? বিশ্বাস করো মেঘা, আমি ওনাকে থামিয়ে বললাম, আমি সত্যিই রাগ করিনি। ছাদের কার্নিশে হেলান দিয়ে বসে আছি। তাসিন আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমার এক হাত ওনার বুকের সাথে মিশিয়ে রেখেছে, অন্য হাতে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘা, একটা কথা বলবো? বলুন। আমি যদি কখনো হারিয়ে যাই আমাকে খুঁজবে তুমি? অপেক্ষা করবে আমার জন্য? তাসিনের বলা কথা আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। আপনি এসব কি বলছেন? কোথাও যাবেন না আপনি আমাকে ছেড়ে? যাব না তো, তারপরেও বলো না কি করবে তুমি? জানি না কি করব, তবে এটুকু বলতে পারি আপনাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমি কোনোভাবেই হারাতে চাই না আপনাকে, ধরা গলায় বললাম। তাসিন দ্রুত উঠে আমার গালে হাত দিয়ে বলল, এই পাগলি, একদম কাঁদবে না, আমি তো এমনি বলেছি। আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাসিনের বুকে মাথা রেখে বললাম, আমাকে একা করে কোথাও যাবেন না আপনি, কোথাও না। আমি যে খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। যাব না পাগলিটা, কোথাও যাব না। আমিও যে ভীষণ ভালোবাসি তোমাকে। দেখি চোখ মুছো তো। এমন একটা সময় কেউ কাঁদে? নাকি আরও আদর করতে হবে? ধ্যাত, কিসের মধ্যে কি বলে? আদরকে চেয়েছে। ভবিষ্যতে আমাদের যে কিউট প্রিন্স বা প্রিন্সেস আসবে তাদের আম্মু চেয়েছে। হেসে বলল, আপনি না সত্যিই খুব দুষ্টু, আগ বাড়িয়ে বলেন সব সময়। উনি আমার কথায় জোরে হেসে উঠল। আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, আমার হবু বউকেই তো বলি, অন্য কাউকে তো বলি না। পরের দিন বিকেলে সবাই ঘুরতে বেরিয়েছে। চারদিকে সবুজের সমারোহ। নানা রকম পাখির ডাক ভেসে আসছে কানে। বিকেলের গোধূলি আলোতে ঝলমল করে উঠছে গাছের পাতাগুলো। তমা আপু, ইমরান ভাইয়া কিছুটা সামনে আমাদের থেকে। রিশা আপু আগে কখনো গ্রামে এমন পরিবেশ দেখেনি। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে রিশা আপু আনন্দে আত্মহারা। এতটাই লাফালাফি করছে যে আঁকাবাঁকা রাস্তায় আনমনে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে। পরে রোহান ভাইয়া রিশা আপুকে নিয়ে এক জায়গায় বসে আমাদের বলল ঘুরে আসতে। আমি তিশা একসাথেই হাঁটছি। তিশা তো ওর ফোনের মেমোরিটা ফুল করে ফেলেছে ছবি তুলতে তুলতে। তাসিন, আয়ান ভাইয়া আমাদের পেছনে হাঁটছে। তিশা বলল, মেঘা, ভাইয়া কি বলবে বলতো? ওনাকে রেখে তুই আমার সাথে হাঁটছিস? কিছুই বলবে না। আর তোকে একা রেখে আমি ওনার সাথে হাঁটবো নাকি? আয়ান ভাইয়া তিশার পাশে এসে বলল, এই যে ম্যাম, ওদেরকে একটু আলাদা সময় কাটাতে দিন। আমি কি করব? মেঘাই তো শুনছে না। একটা কাজ করি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাব কেন? আমি একা চলতে পারি না নাকি? অবশ্যই পারেন, আমি তো বলিনি একা চলতে পারবেন না। তাসিন আয়ান ভাইয়াকে মাথায় চাটি মেরে বলল, আমার আর মেঘার তো ভালোই লাগছে তিশা আর তোর সাথে থাকতে। তাহলে তোর এত প্রবলেম কিসের শুনি? শোন তাসিন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো জাস্ট তোদের দিকটা ভেবেই বলেছি। আমি হেসে বললাম, আচ্ছা ভাইয়া, আমার না একটু সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? এই যে কাল আসার পর থেকেই তোমার চোখটা ঘুরে ফিরে আমার বেস্টুর দিকেই যাচ্ছে। তুমি কি আমাদের প্রাইভেসি দিতে চাচ্ছ নাকি নিজে নিতে চাচ্ছ? কোনটা? তিশা আমার দিকে একটু রেগে তাকালো। তাসিন হেসে বলে উঠল, মেঘা, ঠিক বলেছ তুমি। কি ব্যাপার আয়ান, এমন কিছু নয় তো?
এমন কিছু হলেও ক্ষতি নেই রে, বরং ভালোই হতো। আর চোখে তিশার দিকে তাকিয়ে বলল। তিশা এবার রেগে সামনে হাঁটতে লাগলো। আমি আর তাসিন আয়ান ভাইয়ার কথায় অবাক হয়েছি ঠিকই, তবে তিশার এভাবে যাওয়া দেখে দুজনেই হেসে উঠলাম। আর আয়ান ভাইয়া সে তো তিশার দিকেই তাকিয়ে আনমনে বলতে লাগলো, একে তো রাগালে আরও কিউট লাগে। রাতের খাবার খেয়ে রুমে এসে আমি, রিশা আপু আজকের তোলা ছবিগুলো দেখছিলাম। তখনই তিশা হনহন করে রুমে ঢুকলো। বিড়বিড় করতে করতে ধপ করে আমার পাশে বসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে রেগে আছে। তিশা আমার দিকে ঘুরে বলতে লাগলো, এই মেঘা, আমার ফেসটা কি পিচ্চি বাবুদের মতো দেখতে? আমার চোখ দুটো কি গুলির মতো? না, একদম না। কে বলেছে তোকে? একটা বাদর বলেছে। নিজেকে কি ভাবে কি, হ্যাঁ হিরো? হুম, হনুমান একটা। আবার আমাকে কি বলে জানিস? বলে, এই যে পিচি, তুমি যে এখনো সিঙ্গেল আছো, সে জায়গাটা কি আমার জন্য রেখে দিয়েছো? আমি সিঙ্গেল থাকলে ওই হনুমানটার কি শুনি? বলে কি না তার জন্য জায়গা রেখেছি। তিশা যে ব্যাপক রেগে আছে বেশ বুঝতে পারছি। ও রেগে গেলেই এমন ননস্টপ কথা বলতে থাকে। কিন্তু রাগলো কার ওপর? হনুমান বাদর কাকে বলছে? আয়ান ভাইয়া নয় তো? তিশাকে বললাম, এত রেগে আছিস কেন? কে এসব বলেছে তোকে? কে আর বলবে? তোর ওই হনুমান ভাই আয়ান না কি নাম সে বলেছে। আমার এত সুন্দর চোখ আর ওই বাদরটা বলে গুলির মতো। বলে দিস তোর ওই ভাইকে। এই চোখ দেখে কত ছেলে ক্রাশ খায়। ইচ্ছে তো করছে হনুমানটাকে পচা পানিতে চুবাতে। ওর এমন কথাগুলো শুনে রিশা আপু তো হা করে বসে আছে। আমার খুব হাসি পাচ্ছিল। ভাইয়া পিচ্ছি বলেছে তাতে এত রাগ, কিন্তু এখন কি করছে? পুরাই তো পিচ্ছিদের মতো মুখ ফুলিয়ে রেখেছে। রিশা আপু আমার দিকে তাকালো, আমিও তাকালাম। তারপর দুজনেই একসাথে ফিক করে হেসে উঠলাম। আমাদের হাসতে দেখে তিশা রাগী লুকে আমাদের দিকে তাকিয়ে বলল, মেঘা, হাসছিস কেন তোরা এভাবে? হাসবো না এই সামান্য কিছু কথাতে কেউ এত রাগ করে? ভাইয়া তো মজা করেছে, এটাও বুঝিস না গাধা? ও, এখন আমি গাধা হয়ে গেলাম তাই না? আর তোর ভাইয়া তো খুব ভালো, তুই আমার বেস্টি হয়ে আমাকে সাপোর্ট না করে নিজের ভাইকে করছিস। রিশা আপু হাসি থামিয়ে বলল, আরে তিশা, রাগ করে না বোনটি। তুমি যদি এসব কথায় এমনভাবে রেগে যাও তাহলে তো আয়ান ভাইয়া আরও বলবে। তিশা আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। রিশা আপু বলল, মেঘা, ওর সাথে যাও। কোথায় গেল দেখো, নতুন জায়গা, তারপর রাতে ভয় পেয়ে যেতে পারে। আমি রিশাপুর কথায় বাইরে এসে তিশাকে কোথাও দেখছি না। তাসিন পেছন থেকে বলল, মেঘা, কাউকে খুঁজছো? হ্যাঁ। তিশা কোন দিকে গেছে দেখেছেন? হুম, দেখলাম আপুর রুমের দিকে গেল। দেখে মনে হলো রেগে আছে। কিছু বলেছো নাকি? তাসিনকে তিশা আর আয়ান ভাইয়ার কথাগুলো বললাম। সব শুনে তাসিনও হাসলো। মেঘা, আমার কি মনে হয় জানো? আয়ান তিশাকে পছন্দ করে। আমারও সেটাই মনে হয়। আসার পর থেকেই তো আয়ান ভাইয়া তিশাকেই ফলো করে সব সময়। যদি তাই হয় ভালোই হবে, মানাবে ওদের। হুম, আর মানা। তিশা তো আজ আয়ান ভাইয়ার ওপর চরম খেপেছে। ওর জেদ অনেক। দেখেন, কাল সকালেই বলে না বসে এখানে আর থাকবে না। আজকে আমাদের প্ল্যান নদীর পাড়ে ঘুরতে যাব। আসলে নদী নয়, একটা নালা বললেই চলে। এটা পদ্ম নদীর একটা শাখা। তমা আপু আজ আসেনি। ইমরান ভাইয়া সহ আমরা সবাই এসেছি। তিশা সবার ওপর রেগে থাকলেও আমার ওপর রেগে থাকতে পারে না। এখন আমার সাথে ভালোভাবেই কথা বলছে। আয়ান ভাইয়া তো এখনও ওকে এটা সেটা বলে খুঁচিয়ে চলেছে। আর তিশা সবার সামনে কিছু বলতে না পেরে রাগে ফুঁসছে। মেঘা, তোর ভাইকে থামতে বলবি? আমি কিন্তু ফিরে যাব এমন করলে। আচ্ছা, রাগ করিস না, আমি দেখছি। আয়ান ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া কি শুরু করেছো বলো তো? তিশা কিন্তু রেগে যাচ্ছে। ওকে রাগাতে আমার বেশ লাগছে। রাগী চোখে যখন তাকায়, উফ, দারুণ লাগে দেখতে। কি ব্যাপার ভাইয়া, তুমি ওর প্রেমে পড়ে যাওনি তো? তা আর বলতে, সেই প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি, আনমনেই বলল। আমি তো অবাক হয়ে জোরেই বলে উঠলাম, ভাইয়া সত্যি বলছো? এই রে, কি বলে ফেললাম! এখন তো মেঘ সবাইকে বলে দিবে। মনে মনে বলল, কি হলো ভাইয়া? আরে মেঘ, আমি তো মজা করে বলেছি, তাছাড়া কিছু না। তাসিন আয়ান ভাইয়ার কাঁধের ওপরে হাত দিয়ে হেসে বলল, বুঝেছো মেঘা, আমি কিন্তু সত্যি আয়ানের চোখে কারো জন্য অন্যরকম ছায়া দেখেছি। আর সেটা হলো তিশা। আয়ান, আমাদের কাছে লুকাস না, বল সব সত্যিটা। আয়ান ভাইয়া কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে তাসিন, তোরা ঠিকই ধরেছিস। ভাইয়া, তুমি কি মেয়ে যে লজ্জা পাচ্ছ? থাক, আর বলতে হবে না, উত্তরটা পেয়ে গেছি।
আমি আর তাসিন আয়ান ভাইয়ার সাথেই কথা বলছিলাম। হঠাৎ করে চারদিকে দমকা হাওয়া বইতে লাগলো। আকাশে কালো মেঘ জমেছে। আয়ান ভাইয়া তাসিনকে বলল, তাসিন এখন বাড়িতে ফিরতে হবে, যে কোনো মুহূর্তে ঝড় হতে পারে। রোহান আর রিশাকে ফোন দিয়ে এখানে আসতে বল। ইমরান ভাইয়াও দৌড়ে আসলো। মেঘা, তিশা তোমাদের এখানে আসেনি? তিশা তো আপনার সাথেই ছিল ভাইয়া, এখানে আসেনি তো। তাহলে কোথায় গেল? আমার সাথেই ছিল। আমি তোমার আপুর সাথে ফোনে কথা বলছিলাম, তারপর পেছনে ঘুরে ওকে না পেয়ে ভাবলাম তোমাদের সাথে আছে। আচ্ছা, রোহানদের সাথে নেই তো? তখনই রোহান ভাইয়া, রিশা আপু আসলো। তিশা ওদের সাথেও নেই। আয়ান ভাইয়া উত্তেজিত হয়ে বলল, তিশা তো ওদের সাথেও নেই, কোথায় গেল? আমার এবার খুব ভয় লাগছে। গেল কোথায় তিশা? এমনিতেই নতুন জায়গা, অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় ঝড় শুরু হবে। আমরা সবাই মিলে ওকে খুঁজে চলেছি, পাচ্ছি না, ডাকছি, তারও সাড়া নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল তিশাকে না পেয়ে। তাসিন আমাকে বলল, মেঘা দুশ্চিন্তা করো না, তিশা এদিক ওদিক কোথাও আছে, আমরা দেখছি। তিশার কিছু হয়নি তো? কাঁদো কাঁদো গলায় বললাম। ধুর, কী সব ভাবছো, ও ঠিক আছে। তুমি রিশা আর ইমরান ভাইয়ার সাথে ওই বড় গাছটার নিচে গিয়ে দাঁড়াও, আমরা দেখছি। আয়ান ভাইয়া পাগলের মতো খুঁজে চলেছে তিশাকে। ভাইয়ার চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তাসিন আয়ান ভাইয়াকে বলল, আয়ান, তিশা পাশের জঙ্গলের দিকে যায়নি তো? আয়ান ভাইয়া একটু কেঁপে উঠে বলল, হতেই পারে তাসিন, আমি যাচ্ছি জঙ্গলের দিকে। আয়ান ভাইয়া তাসিনকে কিছু বলতে না দিয়ে ছুটে গেল জঙ্গলের দিকে। আরে আয়ান, কি করছিস? একা যাস না, দাঁড়া, আমিও যাব, চেঁচিয়ে বলল তাসিন। আয়ান ভাইয়া না দাঁড়িয়ে ঢুকে গেল জঙ্গলে। তাসিন ফিরে এসে ইমরান ভাইয়াকে বলল, ভাইয়া আপনি মেঘা আর রিশাকে নিয়ে বাড়িতে চলে যান, আমরা তিশাকে খুঁজে নিয়ে আসছি। না, আমি যাব না, তিশাকে ছাড়া আমি কোথাও যাব না। পাগলামো করো না মেঘা, বাতাস বাড়ছে, তোমরা যাও, আমরা যেভাবেই হোক তিশাকে নিয়ে ফিরবো। তাসিন জোর করেই পাঠিয়ে দিল আমাদের, আমি তো ভয়ে কেঁদেই চলেছি। ওদিকে তিশা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ছুটে বাইরে বেরোনোর পথ খুঁজছে, কিন্তু এত বাতাস আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে পথ খুঁজে পাচ্ছে না। এতটাই ভয় পেয়েছে যে চিৎকার করে কাউকে ডাকার শক্তিটাও পাচ্ছে না। বাতাস বেড়েই চলেছে, সাথে বৃষ্টি হচ্ছে। গাছপালাগুলো একটার ওপর আর একটা এসে আছড়ে পড়ছে। তিশা কোনো পথ না পেয়ে কাঁদতে কাঁদতেই একটা বড় গাছের নিচে গুটিসুটি মেরে বসে পড়ল। তাসিন আর রোহান ভাইয়া একসাথে তিশাকে খুঁজছে। আয়ান ভাইয়া কোথায় আছে ওরা সেটাও জানে না। প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে, সাথে বৃষ্টি। রোহান ভাইয়া তাসিনকে বলল, তাসিন এখন কি করব? তিশাকে তো কোথাও পাচ্ছি না, সন্ধে পার হতে চললো, আমিও বুঝতে পারছি না এটুকু সময় মেয়েটা গেল কোথায়। বাতাসের কারণে তো এগোতেও পারছি না, তেমন কিছু দেখাও যাচ্ছে না। তোর ফোনের ফ্ল্যাশ লাইট অন কর, আমারটার চার্জ শেষ। আয়ান ভাইয়া পাগলের মতো খুঁজছে তিশাকে। হঠাৎ পায়ে কিছু একটা বাঁধলো। ফোনের আলোটা নিচে ধরে দেখলো তিশার গায়ে যে ওড়না ছিল ওটা পড়ে আছে। মুহূর্তেই চমকে উঠল উনি। ওড়নাটা হাতে নিয়ে বলল, এটা তো তিশার ওড়না, এখানে পড়ে আছে কেন? ওর বড় কোনো বিপদ হয়নি তো? না, এ আমি কি ভাবছি, ওর কিছু হতে পারে না। আয়ান ভাইয়া সামনে এগোতে লাগলো। কিছুটা দূরে ফোনের ফ্ল্যাশের আলো পড়তেই সাদা কিছু চকচক করে উঠল। আয়ান ভাইয়া দ্রুত সেদিকেই এগিয়ে গেল। সেখানে আসতেই আয়ান ভাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেল। আর একটু এগিয়ে বড় গাছটার নিচে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল আয়ান। তিশা হাঁটুতে মুখ গুজে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। গায়ে থাকা সাদা রঙের টপসটা ভিজে লেপ্টে আছে শরীরে। আয়ান নিজের হাতে থাকা ওড়নাটা তিশার গায়ে মেলে দিয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলো, তিশা। তিশা পরিচিত কারো কণ্ঠ শুনে নিজের মাথাটা উপরে তুলল। ফোনের আলোটা আয়ানের মুখে পড়েছে। তিশার সামনে আয়ানকে দেখে হু হু করে কেঁদে উঠল। আয়ান কিছুটা রেগেই বলল, এই মেয়ে, তোমার কোনো কমন সেন্স নেই? ঝড়ের মধ্যে জঙ্গলে কি করতে এসেছো তুমি? তোমার কোনো ধারণা আছে কতটা টেনশন হচ্ছিল আমার? শুধু আমার কেন, বাকি সবাই কতটা দুশ্চিন্তায় আছে জানো তুমি? কি হলো, কথা বলছো না কেন? আয়ান ভাইয়ার এমন ধমকানিতে তিশা কেঁপে উঠল। আয়ান ভাইয়া মনে মনে বলছে, ধ্যাত আয়ান, কি করছিস তুই? মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে। আয়ান দুহাতে তিশার গালে হাত রেখে নরম স্বরে বলল, সরি তিশা, আমার মাথা ঠিক ছিল না, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে না পেয়ে। তিশা কিছুই বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের দিকে। হঠাৎই বিদ্যুৎ চমকে উঠল। তিশা ভয় পেয়ে জাপটে জড়িয়ে ধরল আয়ান ভাইয়াকে। তিশা এভাবে জড়িয়ে ধরায় আয়ান ভাইয়ার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো ঠিক কী ঘটল। বুঝতে পেরে মুচকি হেসে আয়ান ভাইয়াও তিশাকে আলতো করে জড়িয়ে ধরল। প্রিয় মানুষটিকে যদি এমন
অজুহাতেও একটুখানি কাছে পাওয়া যায়, ক্ষতি কি তাতে? তিশা আয়ান ভাইয়াকে এভাবে জড়িয়ে ধরে লজ্জিত বোধ করছে। ওনাকে ছেড়ে মাথা নিচু করে আস্তে করে বলল, সরি আসলে। সরি কেন বলছো? আমি কিছু মনে করিনি। তিশা একদম ভিজে গিয়েছে। আয়ান ভাইয়া নিজের গায়ে থাকা শার্টটি খুলে তিশার গায়ে জড়িয়ে দিল। তিশা অবাক চোখে তাকিয়ে বলল, ভাইয়া আমার লাগবে না, আপনি গায়ে পরে নিন শার্টটা। চুপ, কোনো কথা নয়। দেখি আমার হাত ধরো, বের হতে হবে এখান থেকে। আয়ান ভাইয়ার হাত ধরে তিশা উঠে দাঁড়ালো। এখনো বৃষ্টি পড়ছে, বাতাস অনেকটাই কমে এসেছে। আয়ান ভাইয়া নিজের ফোন হাতে নিয়ে দেখলো চার্জ আছে 3%। চিন্তায় পড়ে গেল, অন্ধকারে কিভাবে বের হবে এখান থেকে। একটু ভেবে তাসিনকে কল দিল। অফ পেয়ে রোহান ভাইয়াকে কল দিতে গিয়ে দিল না। মেসেজে লিখে দিল তিশাকে পেয়েছে, ওরা যেন চিন্তা না করে। বৃষ্টি কমে গিয়েছে, ফোনটা অফ হয়ে গিয়েছে। এই অন্ধকার জঙ্গল থেকে এখন কোনোভাবেই বের হওয়া সম্ভব নয়। তিশার দিকে তাকিয়ে দেখল ও কাঁপছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশা, একটা কাজ করো, তোমার গায়ের ওড়নাটা খুলে চিপে মাথাটা মুছে নাও, আর শার্টটাও চিপে আবার গায়ে জড়িয়ে নাও। তিশা তাই করলো। তারপর কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, ভাইয়া ধন্যবাদ। কেন? ভ্রুকুসকে বলল, একা একা খুব ভয় লাগছিল আমার। এখন ভয় লাগছে না? হুম। আয়ান ভাইয়া গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তিশার হাত ধরে রেখেছিল। খেয়াল করলো তিশার হাত খুব গরম। উনি তিশার কপালে হাত দিয়ে দেখলো কপালটাও অনেক বেশি গরম। এ কি, তিশার তো জ্বর এসে গেছে, কি করি এখন? এখন তো বের হওয়ারও উপায় নেই, সকাল না হওয়া অবধি। ওর হাত ধরেই বুঝতে পারছি ও কাঁপছে। এভাবে থাকলে তো জ্বরটা আরও বেড়ে যাবে। এসব ভাবতে ভাবতে মনে হলো তিশা মাটিতে পড়ে যাচ্ছে। আয়ান ভাইয়া আর কিছু না ভেবে তিশাকে কাছে এনে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। আয়ান ভাইয়া খালি গায়ে থাকায় তিশা উষ্ণ ছোঁয়া পেয়ে ওনার বুকের সাথে আরও মিশে গেল। তিশার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাতে ওরা ফিরতে পারেনি, একটু আগেই ওকে নিয়ে এসেছে আয়ান ভাইয়া। কাল বৃষ্টিতে ভিজে সারা রাত ভেজা কাপড়ে থাকায় তিশার জ্বর এসে গেছে। ডাক্তার এসে দেখে গিয়েছে, আর কিছু মেডিসিন দিয়ে গিয়েছে। তিশা চোখ বুজে শুয়ে আছে। আয়ান ভাইয়ার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি তিশার দিকে চেয়ে বসে আছে। তাসিন আয়ান ভাইয়াকে বলল, আয়ান তুই রুমে যা, রেস্ট নে, তোকেও ক্লান্ত দেখাচ্ছে। তিশা সুস্থ হয়ে যাবে তো তাসিন? ও ঠিক হয়ে উঠবে, ভাবিস না। 11টার দিকে তিশার জ্বরটা একটু কমেছে, আমি ওর পাশেই ছিলাম। তিশা উঠে বসলো। তিশা, এখন কেমন লাগছে তোর? ঠিক আছি মেঘা, শুধু মাথায় পেইন হচ্ছে। আচ্ছা, কাল তুই জঙ্গলে কিভাবে গেলি বলতো? তখন তো কিছুটা বাতাস উঠেছিল, আমার ওড়নাটা হঠাৎ সামলাতে না পেরে উড়ে পাশের জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। আমি ওটাই আনতে গিয়েছিলাম। সামনে খুব সুন্দর একটা পাখি দেখতে পেয়ে ওটাই ধরতে গিয়ে কখন যে জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি। তখনই রুমে তাসিন আর আয়ান ভাইয়া ঢুকলো। আয়ান ভাইয়া কিছুটা রেগে বলল, মেঘ, আমি যে ওকে পিচ্চি বলেছিলাম, ভুল তো কিছু বলিনি। এত বড় হয়ে গিয়েছে, সে নাকি নিজের ওড়নাটা সামলাতে পারে না। আর কি বলল যেন? ও হ্যাঁ, পাখি ধরতে গিয়েছিল। পাখি কি ওর হাতে এসে ধরা দিত? স্টুপিড একটা। আয়ান, এভাবে কেন বলছিস? ভুল তো হতেই পারে। ভুল হবে কেন শুনি? ও জানে ওকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল। তিশা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। আয়ান ভাইয়ার কথা শুনে চোখ তুলে তাকালো ওনার দিকে। তাসিন আমাকে চোখের ইশারায় বলল বাইরে যেতে। তিশা, তুই একটু বস, আমি এখনই আসছি। তিশা আমার হাত চেপে ধরল। আমি একটু হেসে বললাম, একটু কাজ আছে, একটু পরেই আসছি। আমি উঠে বাইরে যেতে নিলে তাসিন বলল, আয়ান, আমারও একটা কাজ আছে, তুই তিশার কাছে থাক। মেঘা দাঁড়াও, আমিও যাব। আমি আর তাসিন বেরিয়ে আসলাম। বাইরে এসে তাসিন আমাকে বলল, মেঘা, আয়ান কিন্তু তিশাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, পাগলের মতো করছিল কাল ওকে না পেয়ে। তাই তো তোমাকে বেরিয়ে আসতে বললাম, ওরা একটু একা সময় কাটাক। আমিও বুঝতে পেরেছি, তাই তো আপনি ইশারা করতেই বেরিয়ে আসলাম। আয়ান ভাইয়া তিশার সামনে বেডের এক পাশে বসে আছে। তিশা কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে নিচে তাকিয়ে। কি ব্যাপার তিশা, আমাকে আজ বকলে না যে? পিচ্চি বললাম তোমাকে? বাদর হনুমান বললে না যে এসব? অবশ্য বললে আমি কিছু মনে করব না। এই হনুমানটার বুকেই তো কাল সারা রাত লেপ্টে ছিলে। খুব ভালো লাগছিল বুঝি আমার বুকে থাকতে? বাঁকা হেসে বলল। তিশা করুণ দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, সাহায্য করে এখন খোঁটা দিচ্ছেন আমাকে? খোঁটা কেন দিব? তুমি চাইলে এখনো আমার বুকে আসতে পারো। কি আসবে? তিশা একটু রেগে বলল, আপনি একটা অসভ্য। আমি অসভ্য? হায় আল্লাহ, এই পিচ্চিটা কি বলে?
এই যে পিচ্চি, কাল রাতে তুমি আর আমি জঙ্গলে একা ছিলাম বুঝলে? আর তুমি আমার বুকের খুব কাছে ছিলে। আমি শুধু তোমাকে আগলে রেখেছিলাম। অসভ্য হলে তো? না থাক, বলবো না কিছু। সরি ভাইয়া, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আয়ান ভাইয়া মুচকি হেসে তিশার দিকে একটু এগিয়ে বসলো। তিশার ডান হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু স্বরে বলল, কাল তোমাকে না পেলে আমি নিজেকে কি করে সামলাতাম বলতে পারো? তিশা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। এর মানে ও ওনার কথা বুঝতে পারেনি। আয়ান ভাইয়া একটু চুপ থেকে তিশার হাতটি নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, দেখো তিশা, আমি ঘুরানো পেঁচানো তেমন পছন্দ করি না, তাই সরাসরি বলি, ভালোবাসি তোমাকে। সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমায়। হয়তো বলবে ২-৩ দিনের দেখায় কি করে ভালোবাসলে। আমি বলবো ভালোবাসা সে তো পুরোই মনের ব্যাপার। এ মন কখন কিভাবে ভালোবাসবে সে নিজেও জানে না। আমার বুকের বাঁ পাশে যে তোমার নামটি লিখে নিয়েছি তিশা, বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। কাল তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আরও বেশি উপলব্ধি করতে পেরেছি যে তোমাকে ছাড়া আমার চলবে না। জানো তো, তোমার ওড়নাটা পরা পেয়ে আমার আত্মাটা কেঁপে উঠেছিল। পরে যখন তোমাকে দেখতে পেলাম তখন মনে হয়েছিল আমি আমার পৃথিবীটাকে খুঁজে পেয়েছি। তিশা এক দৃষ্টিতে আয়ান ভাইয়ার দিকে তাকিয়ে শুনছিল সব। তিশা হয়তো ভাবতেও পারেনি আয়ান ভাইয়া ওকে ভালোবাসবে আর এভাবে প্রপোজ করবে। হাঁ করে চেয়ে আছে এখনও। আয়ান ভাইয়া মুচকি হেসে তিশার গালে হাত রেখে বলল, এই যে পিচ্চি, কি দেখছো হাঁ করে? মুখের মধ্যে মশা ঢুকে যাবে তো। ওনার কথায় তিশার হুঁশ হলো। কিছু না বলে মাথাটা নিচু করে নিল। তারপর আস্তে করে বলল, আমি মোটেও পিচ্চি নই। পিচ্চি বলবেন না আমাকে। তাহলে কি বলে ডাকবো তোমাকে বলো তো? আমার নাম আছে, সেটাই বলে ডাকবেন। সে পরে ভেবে দেখব। এখন বলো, আমার ভালোবাসার ফলাফলটা কী? আপনার ভালোবাসার ফলাফলটা শূন্য। নিচে তাকিয়ে একটু হেসে বলল, কি বললে শূন্য? দেখি আমার চোখের দিকে তাকিয়ে আবার বলো তো। পারবো না। আয়ান ভাইয়া মনটা একটু খারাপ করে বলল, ঠিক আছে, এই শূন্য ফলাফলটাই অনেক আমার জন্য। আমি অপেক্ষা করে থাকবো, ভেবে দেখো তুমি। কথাটি বলেই আয়ান ভাইয়া তিশার হাত ছেড়ে বেরিয়ে গেলেন। আর তিশা ছলছল চোখে ওনার যাওয়ার দিকে তাকিয়ে বলল, বাদর হনুমান কি এমনি এমনি বলি? উনি এটুকু বুঝতে পারলো না আমি এত ধৈর্য ধরে মন দিয়ে কেন ওনার কথাগুলো শুনলাম? হাদারাম একটা। আমি শূন্য বলেছি অমনি উনি বুঝে নিল শূন্যের পিছনে যে অন্য কিছু থাকতে পারে, এটা বুঝলো না। তিশা কথাগুলো একটু জোরেই বলেছে। আয়ান ভাইয়া দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে মুচকি হেসে মনে মনে বলল, আমি জানি পিচ্চি শূন্যের পিছনে কি আছে, তোমার চোখেই যে আমি তা দেখেছি। আমি চাই তুমি নিজের মুখে বলবে তুমিও আমাকে ভালোবাসো। দেখতে দেখতে ৬ দিন কেটে গেল। আমরা এখানে এসেছি, ভালোই কেটেছে সবার। আগামীকালই আমরা ঢাকাতে ফিরে যাব, তাই আজ রাতেই সবাই যার যার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আমি একাই রুমে ছিলাম, তখন হঠাৎই তাসিন এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন, কেউ চলে আসবে তো। আসুক, তুমি আমার কে তা তো কারো অজানা নয়। আমাদের বিয়েটা কিন্তু হয়নি এখনো। এভাবে কেউ দেখলে কি ভাববে? যার যা ইচ্ছে ভাবুক। কাল তো চলে যাচ্ছি, এ কয়দিনের মতো তো আর তোমাকে কাছে পাবো না, বিয়ে হওয়া অবধি। বলেই আমার গালে টুপ করে চুমু খেলো। হাসির শব্দ পেয়ে তাসিন আমাকে ছেড়ে দিল। আমিও একটু সরে দাঁড়ালাম। রোহান ভাইয়া হেসে চলেছে। ইস, কি লজ্জাতে পড়তে হলো এই বজ্জাত বাদরটার জন্য। রোহান ভাইয়া তাসিনকে বলল, শালা, রোমান্স করবি তো দরজাটা লক করে নিতে পারিসনি? তাসিন মাথা চুলকে বলল, তুইও তো পারতি এই সময়ে এখানে না আসতে। তিশা রুমে এসে বলল, রোহান ভাইয়া, রিশাপু আপনাকে বাগানে যেতে বলেছে। এবার তাসিন রোহান ভাইয়ার পেটে গুঁতো মেরে বলল, যা, তোকে ডাকছে, চিন্তা করিস না, তোদেরকে ডিস্টার্ব করতে যাব না। আমি আবার এমন নয়, তাই না মেঘা? দাঁত কেলিয়ে বলল। ওনার এমন হাসি দেখে ইচ্ছে করছে দাঁতগুলো হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দেই। রোহান ভাইয়া বেরিয়ে যেতেই তাসিনকে টেনে বের করে দিয়ে দরজা লক করে দিলাম। আমি আর তিশা সব গুছাচ্ছিলাম। খেয়াল করলাম তিশা কেমন যেন চুপচাপ কথা বলছে না। তিশা, কি হয়েছে তোর? কই, আমার আবার কি হবে? আমার কাছে কিছু লুকাবি না, বল কি হয়েছে? মন খারাপ কেন? মেঘা, তেমন কিছু না, এমনিতেই। জোরপূর্বক হেসে বলল। দরজায় কেউ কড়া নাড়ছিল। তাসিন ভেবে আমি দরজাটা না খুলে তিশাকে বললাম খুলতে। তিশা দরজাটা খুলে দিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তিশা, কে এসেছে রে? তিশা কিছু না বলেই সরে আসলো আর আয়ান ভাইয়া হেসে রুমে ঢুকলো। আমি আর চোখে তিশার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, তুমি কি তিশাকে আবারও কিছু বলছো?
না তো কি বলবো। কেন কি হয়েছে পিচ্চিটার? জানি না মন খারাপ করে আছে, কিছু বলছেও না। আয়ান ভাইয়া কি বুঝলো কে জানে মুচকি হাসি দিয়ে বলল, মেঘা যার যেভাবে ইচ্ছে থাকতে দে তো। আর শোন, বাসের ৮টা টিকিট কেটে নিয়ে এসেছি, কাল সকাল ৯টায় বের হতে হবে। খুব ভালো করেছো ভাইয়া। শোনো ভাইয়া, বাসে উঠে জানালার কাছে বসার জন্য তাসিনের সাথে ঝগড়া শুরু করো না যেন। তোমাদের দুই ভাইয়ের নাকি এ অভ্যাস আছে, মামি বলেছে আমাকে। তোর তাসিনের কাছে আমি বসবো নাকি? ওর পাশে তুই বসবি, আমি তো অন্য। তিশার দিকে তাকিয়ে বলল। আমি আর কিছু জানতে চাইলাম না। ভাইয়া যে তিশার পাশে বসার কথা ভেবে রেখেছে আমি বেশ বুঝতে পারছি। তিশার দিকে তাকিয়ে আমি একটু অবাক হলাম। তিশা মিটিমিটি করে হাসছে। এবার বুঝলাম ওর মন খারাপের কারণ। তিশার পাশে গিয়ে আয়ান ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া তুমিও যাবে শুনে হয়তো কেউ খুশি হয়েছে, বুঝলে? আশেপাশে একটু খেয়াল করে দেখো, কারো মুখের কালো মেঘটা সরে গিয়েছে। ফলাফল তো শূন্য রে মেঘ, আশেপাশে তাকিয়ে কি আর হবে বল।